ভাইরে ভাই, আজকে তোমাদের সামনে এমন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের এই মুভিতে এমন দুইজন আর্টিস্টকে দেখানো হয়েছে যারা পৃথিবীর সবকিছু নকল করতে পারে। ভাইরে ভাই, এমনকি টাকাটাকেও তারা ছাড় দেয়নি, এমন ভাবে নকল করে কোনো মেশিনেই তাদের টাকা ধরা পড়ে না। দুনিয়ার কেউ বুঝতেই পারে না তাদের টাকাগুলো নকল। আসলে তারা নকল টাকাগুলোকে এমন ভাবে আর্ট করে ধরাটা কোনোভাবেই পসিবল না। আর একটা সময় গিয়ে তারা টাকার পাহাড় বানিয়ে ফেলে এবং তারা পুরো শহরের রাজত্ব করে ফেলে। তো বুঝতেই পারছো আজকের এই মুভিটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো এখনো যারা ভিডিওতে লাইক করো নাই, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এক্সপ্লেন বাস বিডি চ্যানেলের একজন সদস্য হয়ে যাও। গল্পের শুরুতেই আমরা একটি ঘটনা দেখতে পাই। কিছু গুন্ডা সানিকে ধরে একটি বাড়িতে নিয়ে আসে এবং তাকে ফিরোজের সঙ্গে তালাবদ্ধ করে রাখে। সানি আর ফিরোজ ছোটবেলার বন্ধু। একজন লোক এসে সানিকে 500 টাকার নোট দেখায় এবং জিজ্ঞেস করে এটা কি তুমি বানিয়েছো। তারপর সানির পরিচয় দেওয়া হয় সে একজন আর্টিস্ট, কিন্তু এই দুনিয়ায় আর্টিস্টদের কোনো মূল্য দেওয়া হয় না। সানি সব ধরনের ছবি আঁকতে পারে এবং যে কোনো জিনিস একদম হুবহু নকল করতে পারে। এই কাজ সে তার দাদার কাছ থেকেই শিখেছে এবং আরো অনেক কিছু সে নিজেই শিখেছে। অনেকে সানিকে খুব ভালোবাসে, কিন্তু তার চেয়েও বেশি তারা নিজেদের ভালোবাসে। এবার আসে বিপ্লব ম্যাগাজিনের কথা। এই পত্রিকাটি চালায় ফিরোজ, সানির ছোটবেলার বন্ধু। ফিরোজের দাদাই এই প্রিন্টিং মেশিন চালায়। তিনি চান ম্যাগাজিনটি অনলাইনে আনতে যাতে আরো বেশি মানুষ পড়তে পারে, কিন্তু সানি এই চিন্তাকে গুরুত্ব দেয় না। সে এই প্রেসটাকে ঘৃণা করে, তবুও আত্মীয়র মতো সহ্য করে থাকে। নানাজি তার পত্রিকার মাধ্যমে সময়ের সঙ্গে বদল আনতে চান। সানি ছোটবেলা থেকেই দেখে এসেছে এই পত্রিকা খুব বেশি বিক্রি হয় না। ছোটবেলার সানি নিজেই পত্রিকা বিক্রি করতেন এবং নিজের জন্য টাকা রোজগার করত। সে কিছু টাকা জমাতে পারত এবং নিজেই খরচ চালিয়ে যেতে পারত। ছোটবেলা থেকেই সানি আর ফিরোজের দুইজনের মধ্যে টাকা রোজগারের ঝোঁক ছিল, কারণ তাদের দাদার আর্থিক অবস্থা ভালো ছিল না। টাকা আয় করতে হলে তাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হতো। সানি আর ফিরোজের জীবন খুব কষ্টের ছিল। অনেক সময় তাদের কাছে কিছু থাকতো না। লোকজনের জামা কাপড়, জুতা আর ঘড়ি দেখে তারা আন্দাজ করত একজন মানুষের জীবনযাত্রার কতটা খরচ হতে পারে। সানির একটি বান্ধবী আছে, তার নাম অনন্যা। সে একজন কোটিপতি বাবার মেয়ে, তবুও সে সানিকে নিজের জীবন সঙ্গী হিসাবে মেনে নিতে গর্ববোধ করে। শহরে নববর্ষ উদযাপন চলছে। অনন্যা সানিকে তার বন্ধুদের সঙ্গে পার্টিতে নিয়ে যায়। সানি সেখানে যেতে চাইলে তাকে 2টি টিকিট কিনতে হয়। ভিতরে সে ঢুকতে যেই যাবে তখনই সে শুনে একটি টিকিটের দাম 20,000 টাকা। সানির সেখানে ঢোকার কোনো সুযোগই ছিল না। অনন্যার এলাকায় নববর্ষের পার্টি চলছিল। সে সানিকে আমন্ত্রণ জানায়, কিন্তু কিছুক্ষণ পর বলে সে তার বন্ধুর সঙ্গে ভেলোসিটিতে যাবে। এতেই সানি আর তার বন্ধুত্বর বাস্তবতা বোঝা যায়। এখানে বলা হয় একজন মধ্যবিত্ত মানুষের জীবন এভাবেই কাটে, সারা জীবন ঋণ শোধ করতেই চলে যায়। অনেক সময় তারা গরিবদের থেকেও নিচে অবস্থান করে। যখন নতুন বছর আসে তখন সব মানুষ আনন্দ করে, ভাবতে থাকে হয়তো আগামী বছরটা ভালো হবে। একদিন সানি প্রেসে গিয়ে দেখে প্রেস বন্ধ করে দেওয়া হয়েছে। যে লোক প্রেস বন্ধক রেখেছে সে তাকে 1 মাসের আলটিমেটাম দিয়েছে বন্ধক ছাড়ানোর জন্য। ফিরোজ আর সানি শেঠজির কাছে যায় এবং 1 মাস সময় চায়। তারা সময় দেয়, কিন্তু সবাই জানে 1 মাসের মধ্যে কিছুই হবে না। দিন রাতে নানাজি খুব চিন্তায় পড়ে যান। প্রেস বন্ধ হয়ে যাওয়ার ভয় তাকে কষ্ট দিচ্ছিল। সানি চায় নানাজি যেন খুশি থাকেন, কিন্তু সেটা তখনই সম্ভব যদি প্রেসটার সমস্যার সমাধান ঘটে। তখন ফিরোজ বলে আমাদের হানির সাহায্য লাগবে। হানির মাথা খুব দ্রুত কাজ করে। ফিরোজ হানির কাছে গিয়ে বলে আমাদেরকে প্রেসটা বাঁচাতেই হবে। হানি তাকে বন্ধুর মতোই দেখে। সে তার ভাইকে নিয়ে একটি লোকের কাছে যায়। লোকটির নাম মঞ্জা ভাই। সে প্রথম নোটের কপি বানাতে পারবে, তার শুধু একজন ভালো শিল্পী দরকার। ফিরোজ আর সানি কাজে লেগে যায়। সানি বলে এটা শুধু আমাদের জীবনেই চলবে। সে আরো বলে নতুন চাকরি খুঁজে লাভ নেই, টাকা রোজগার করতে হলে নিজেকেই ছাপাতে হবে। ফিরোজের মন ভেঙে যায়। সে বলে বিপ্লব ম্যাগাজিন বাঁচাতে হবে। সানি বলে এটা ডোবার কথা নয়, আমি প্রেসের কাজ জানি। নোটের নকশা আগে থেকে একজন তৈরি করেছিল, সেটা এখন সরাসরি ছাপানো হবে এবং টাকা আসবে। দুজন মিলে প্রেসের উপরে ঘর পরিষ্কার করে। সানি নোটের ডিজাইনে মন দেয়। ছোটবেলা থেকে সে অসাধারণ ছিল। নোটে লেখা ছোট ছোট শব্দ পর্যন্ত সে নিখুঁত ভাবে নকল করে। এরপর শুরু হয় প্রিন্টের কাজ। একটি মাস্টার ডাই বানাতে হয়, একবার কপি, তারপর ঠিক করা, ঘষা, পরিষ্কার, আবার ছাপা। এইভাবেই কাজ চলতে থাকে। প্রিন্টার একবারে শুধু একটি রঙই ছাপে, তাই 4 বার প্রিন্ট করতে হয়। সব ঠিক হলে নোট কাটা হয়, তারপর সিকিউরিটি স্কিপ লাগানো হয়, এরপর এলোমেলো সিরিয়াল নম্বর বসানো হয়। এভাবে জাল 500 টাকার নোট তৈরি করা হয়। নোটগুলো চায়ের পানিতে ভিজিয়ে পরীক্ষা করা হয়, দেখা হয় কোনো দাগ পড়ে কিনা। সব ঠিক থাকলে তারা চলে যায় বাজারে এবং একটি সদাই কেনার জন্য চলে যায়। তারা চেক করতে চায় টাকাটা কি আসলে মানুষ বুঝতে পারবে এটা আসল নাকি নকল। তারপর যখনই তারা টাকাটা দেয় তখনই সে বুঝে যায় এটি জাল নোট। তারপর চিল্লায় লোকজন তাদেরকে তাড়া করে। সানি আর ফিরোজ প্রাণ বাঁচিয়ে পালায়। সানি সব জাল নোট পুড়িয়ে ফেলায়।
জন্য সিদ্ধান্ত নেয়। তার দাদা বলতেন ভালো আর খারাপ কাগজের পার্থক্য বুঝতে হবে। এরপর আসে মনসুর ভাইয়ের কথা। সে 20,000 করোড় জাল নোট বানিয়েছিল। সে নেপালে পালিয়ে যায়। এক পুলিশ অফিসার মাইকেল 6 বছর ধরে মনসুরকে ধরার চেষ্টা করছিল। নেপাল পুলিশ জানায় মনসুর আবার আসতে পারে। মাইকেল তার দল নিয়ে মনসুরের ঘাঁটিতে হানা দেয়। সেখানে অনেক জাল নোট পাওয়া যায় যেগুলো ভারতে পাঠানোর জন্য তৈরি করা হয়। মাইকেল মনসুর আর বেলালকে একদম হাতে নাতে ধরে ফেলে এবং তাদেরকে যখনই গাড়ির কাছে নিয়ে যায় তখনই মনসুরের লোকজন গুলি চালালে তারা ওখান থেকে পালিয়ে যায়। তারপর মনসুরকে ধরার জন্য একজন পুলিশ তার পিছে পিছে গেলে তাকে গুলি মেরে হত্যা করে। তারপর ওখান থেকে মনসুর এবং বেলাল পালিয়ে যায়। শেষে আবার সেই দৃশ্য আসে। মনসুর সানিকে 500 টাকার নোট দেখিয়ে জিজ্ঞেস করে কে বানিয়েছে, কে সরবরাহ করছে। সানি বলে আমি বানিয়েছি, আমরা দুজন মিলে চালিয়েছি। প্রথম পর্ব এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বে আমাদেরকে দেখানো হয় সানির বাবা এই শহরে একজন চোর ছিলেন। তিনি এক শহর থেকে আরেক শহরে ঘুরে বেড়াতেন। একদিন তিনি সানিকে বলেন 10 মিনিটের ভিতর ব্যাগপত্র গুছিয়ে নাও, কারণ আজকে আমি তোমাকে তোমার দাদার কাছে নিয়ে যাব। সানি এই কথা শুনে খুশি হয় এবং তাড়াতাড়ি ব্যাগ গোছায়। তারপর তারা দুইজন চলে যায় একটি ট্রেনে। অনেকক্ষণ ট্রেনে থাকার পর সানি যখন ঘুমিয়ে পড়ে তার বাবা তাকে রেখে ওখান থেকে পালিয়ে যায়। সানি ঘুম থেকে উঠেই তার বাবাকে খুঁজতে থাকে, কিন্তু তার বাবাকে কোথাও পাওয়া যায় না। সে স্টেশনে বসে বাবার জন্য অপেক্ষা করে এবং মাটিতে একটি ছবি আঁকে। এই ছবিটি দেখে যাতে তার বাবা বুঝতে পারে এখানেই কোথাও তার ছেলে আছে, কিন্তু তার বাবা আর ফিরে আসে না। এই সময় গল্পে ফিরোজের প্রবেশ হয়। ফিরোজ সানির ছবি আঁকা দেখে অনেক মুগ্ধ হয়ে যায় এবং বলে আমরা দুজন একসঙ্গে কাজ করব। কিন্তু সানি বলে না, আমার বাবা আবার ফিরে আসবে। তখন ফিরোজ বলে সব বাবাই এমন হয়, আমাকেও আমার বাবা এই রকমই ফেলে গিয়েছে, এখন পর্যন্ত আসে নাই, আর তোমার বাবাও কখনো আসবে না। তারপর তারা দুইজন বন্ধু হয়ে যায়। এরপর সানি ছবি আঁকতো আর ফিরোজ লোকজনের কাছে টাকা চাইতো। এই স্টেশনটাই তাদের তখন বাড়ি হয়ে যায়। সানি জানতোই না যে তার বাবা একদিন চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে আর তার বাবার লাগেজের টাকাগুলো মানুষ কুড়ে কুড়ে নিচ্ছে। একদিন স্টেশনে সানির দাদা চলে আসে এবং সানিকে দেখে চিনে ফেলে। তারপর সানিকে বলে তুমি কি আমার সঙ্গে যাবে? তখন সানি বলে হ্যাঁ, কিন্তু আমার ফিরোজ বন্ধুকেও তার সঙ্গে নিয়ে যেতে হবে। তারপর তার দাদা তাদের দুজনকে ওখান থেকে নিয়ে যায়। এরপর গল্প আবার কিছুদিন আগের ঘটনায় যায়। দিল্লিতে নকল নোট রোধ করার জন্য একটি বৈঠক হয়। এই বৈঠকে মন্ত্রী পবন গেহলট উপস্থিত ছিলেন। বৈঠকটি আয়োজন করেছিল আরবিআই। সেখানে মেঘা নামের একজন কর্মী একটি মেশিন সম্পর্কে জানাচ্ছিল যা এক ঝটকায় নকল নোট শনাক্ত করতে পারে। এই বৈঠকে মাইকেল ও তার সঙ্গীও উপস্থিত ছিলেন, কিন্তু মেঘার কথায় কেউ কান দেয় না। যে যার মতন মোবাইল দেখছে, ভিডিও দেখছে, কে কি করছে ঠিক নাই। তখনই মেঘা বলে যারা এই মেশিনটি কিনতে পারবে না তাদের জন্য একটি মোবাইল সফটওয়্যার আছে, সবাইকে এই সফটওয়্যারটি দেওয়া হবে যা মোবাইল ক্যামেরা দিয়ে নকল নোট ধরতে পারবে। মন্ত্রী উঠে দাঁড়িয়ে বলে ঠিক আছে ম্যাডাম, আমরা বিষয়টা বিবেচনা করব। এরপর মাইকেল গেহলটের কাছে যায়, অর্থাৎ মন্ত্রীর কাছে যায়। মন্ত্রী বলে কাঠমান্ডুতে তুমি কি কাণ্ড ঘটিয়েছো? মাইকেল বলে স্যার, নকল নোট ধরতে হলে আমাকে একের পর এক ডিপার্টমেন্ট ঘুরতে হয়, কিন্তু কেউই সাহায্য করতে চায় না, আমার একটা টিম দরকার। তখন মন্ত্রী বলে দেশে নকল নোট ছাড়াও আরো অনেক সমস্যা আছে। মাইকেল বলে সন্ত্রাস থেকে শুরু হয় অর্থনীতি, আর সবকিছুর সাথেই নকল নোট জড়িত। এটা সিরিয়াসলি না নিলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তখন মন্ত্রী বলে আমার মাথা এখন নির্বাচনে ব্যস্ত, আমার মাথা খেও না। এই কথা বলে মন্ত্রী চলে যায়। এরপর ফিরোজ সানির বানানো একটি নোট নিয়ে হানির কাছে যায়। নোট দেখে হানি অবাক হয়ে যায়। সে নোটটা তার দাদাকে দেখায়। দাদু বুঝতেই পারে না এটা আসল নাকি নকল। দাদু বলেন নকল নোট সাধারণ মানুষের কাছে ধরা পড়লে সমস্যা নেই, কিন্তু বিক্রেতার কাছে ধরা পড়লে লোকটা অনেকদিন জেলে যায়। তাই নকল জিনিস বিক্রি করো, আসল জিনিস নিজের কাছেই রাখো। নকল জিনিস একদিন না একদিন ধরা পড়বেই, কিন্তু খেয়াল রেখো ধরা পড়ার সময় যেন তোমার পকেটে না থাকে। আর নিজে কখনো নকল নোট নিয়ে কিছু কিনতে যেও না। এরপর তারা মাঞ্জা ভাইয়ের কাছে যায়। একজন বিল্ডার 3টা নোট দেখে ও কোনটা আসল কোনটা নকল বুঝতেই পারে না। সেখানে তারা প্রথম অর্ডার পায়। চুক্তি হয় 500 টাকার নোটের বদলে 1 টাকা। অর্ডার আসে 2 কোটি টাকার নকল নোটের। ডেলিভারি দিতে হবে 1 সপ্তাহের মধ্যে। 150 ভাগের মধ্যে 10 ভাগ হানির আর 10 ভাগ মাঞ্জা ভাইয়ের। কিন্তু সমস্যা ছিল 10 লক্ষ নোট ছাপাতে তাদের কয়েকদিন লেগে গিয়েছিল। এত কাগজ, কালি আর প্রিন্টার 1 সপ্তাহে 2 কোটি নোট বানাবে কিভাবে? আর টাকা বানাতে গেলেও তো আগে টাকারই দরকার। এদিকে মাইকেলের অভ্যাস ছিল রাতে মাতাল হয়ে সবার মাথা খাওয়া, তাই রাতে তার কেউ ফোন ধরতো না। সে গেহলটকে ফোন করে, অর্থাৎ মন্ত্রীকে। মন্ত্রী তার ফোন কেটে দেয়। তাই মাইকেল মন্ত্রীকে কিছু তার পার্সোনাল ছবি পাঠায়।
পাঠায়। ছবি দেখে রেগে গিয়ে মন্ত্রীকে ফোন করে বলে এই ছবি বারবার পাঠিয়ে আমার মাথা খেয়েও না, এখনই ডিলিট করো, না হলে তোমার অবস্থা খারাপ করে দিব। মাইকেল বলে স্যার কতবার আপনাকে বাঁচিয়েছি, কটন ফ্যাক্টরি কেস, হিট আন্ডার রান কেস, কত স্ক্যাম। নেশার ঘরে সে গেহলটকে গালাগালি করে এবং ফোন কেটে দেয়। পরের দিন চাচা সানিকে জিজ্ঞেস করে তুই কি খিচুড়ি পাকাচ্ছিস? সানি বলে প্রেস বাঁচানোর জন্য কোনো উপায় নেই। চাচা বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? সানি চাচাকে নিজের বানানো নকল নোট দেখায়। চাচাও নোটটা চিনতে পারে না। তারপর তারা দুজন হোটেলে কফি খেতে যায়, সেখানেও তাদের নোট ধরা পড়ে না। তারপর চাচা এটা দেখে অবাক হয়ে যায়। তারপর চাচা বলে দ্রুত একটা প্রিন্টার লাগবে, অনেক কাগজ, অনেক কালি লাগবে, নোট শুকানোর জন্য ড্রয়ার লাগবে, এই সব কিছু কিনতে অনেক টাকা লাগবে। এরপর সানি আর ফিরোজ আবার সেঠজির কাছে যায়, যাদের কাছ থেকে আগেও ঋণ নিয়েছিল। তারা আবার ঋণের কথা বললে তারা তাদেরকে দিতে অসম্মতি করে, কিন্তু সেঠজি রাজি হয়ে যায়। তাদেরকে 24% সুদে ঋণ দেওয়া হয়, যা 2 মাসের মধ্যে শোধ করতে হবে। সানি তার নানাকে খুশি রাখতে অনেক চেষ্টা করছিল, কারণ আত্মীয়দের মধ্যে তার নানাই ছিল একমাত্র ভরসা। এই সময় ফিরোজ নানুর সাথে রান্না করছিল আর চাচা নতুন জিনিসের ব্যবস্থা করছিল। নানুর মনে একটু সন্দেহ হয়। তিনি সানিকে বলেন তোমরা কি কোনো কিছু ভুল কাজ করতেছো নাকি? তোমরা যদি কোনো ভুল কাজ করো তাহলে তোমাদের দুজনের পা ভেঙে দিব। এখান থেকে আজকের ভিডিওটি শেষ হয়ে যায়। যদি নেক্সট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি এখনই যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।